নমস্কার বন্ধুরা, সবাই আশা করি ভালোই আছো, সুস্থ আছো। গত শনিবারের ঘটনার মতোই আজকের ঘটনাটিও অনেক ভয়ঙ্কর। গত ১৩ নম্বর এপিসোডের শান্তিপুরের বাচ্চা ভূত ঘটনার প্রেরক সুবোধ রায় আমাদের আরও একটি রোমহর্ষক ঘটনা শুনিয়েছেন। ঘটনাটি শোনার পর আমরা টিম ভূত ভিশন ঘটনাস্থলে গেছিলাম এবং সেখানে গিয়ে আমরা ঘটনাস্থলের একটি ভিডিও রেকর্ড করি, যেটি আমরা ঘটনাটি বলার শেষে অ্যাড করে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা ঘটনাটি প্রথমে পুরোটা শোনো, না হলে ভিডিওতে উল্লেখ করা জায়গাগুলো বুঝতে অসুবিধা হবে। যেসব শ্রোতা বন্ধুরা আমাদের চ্যানেলের ঘটনাগুলো শোনো বা শুনছো, তোমরা চ্যানেলে সাবস্ক্রিপশনটা করে দিয়ে ঘটনাগুলি শোনার পর লাইক কমেন্ট করে দিও, তাতে আমরা আরও মনোবল পাবো। যত সংখ্যক শ্রোতা বন্ধুরা শোনো আমাদের ঘটনাগুলো, সবাই সাবস্ক্রাইব করে দিলে চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। তাই সবার কাছে অনুরোধ, তোমরা চ্যানেলের সাবস্ক্রিপশনটা করে দাও। তোমাদের আরও নতুন কিছু রোমাঞ্চকর ঘটনা আমরা পরিবেশন করে যাব। তো বন্ধুরা, এ সপ্তাহের বাছাই করা কিছু ঘটনার মধ্যে থেকে আজকে মঙ্গলবারের রোমাঞ্চকর ১৭ নম্বর এপিসোডে ভূত ভীষণের ঘটনা পাঠক আমি শুভ সরকার শুরু করছি আরও একটি রোমাঞ্চকর, ভয়াল ও রোমহর্ষক ঘটনা কাহিনী, বরণ রাজের তাণ্ডব। ঘটনাটি সুবোধবাবু আমাদের যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই তোমাদের পড়ে শোনাচ্ছি। আমার বর্তমান বাড়ি দক্ষিণ দিনাজপুরের শান্তিপুরে, তবে আমার আদি বাড়ি ছিল বংশিয়ারি থানার অন্তর্গত কালাইডাঙ্গার মধ্যপাড়াতে। ১৯৯০ সালে আশ্বিন মাসে বন্যার পরে আমার আদি বাড়িতে ঘুরতে আসে জেঠু ময়ারাম রায় ও তার দুই ছেলে স্বপন আর ঝন্টু রায়। স্বপন আর ঝন্টু আমার দুই ভাই। সে সময় বিশ্বনাথপুর পর্যন্ত ইলেকট্রিসিটি চালু হলেও আমাদের গ্রামে তখনও সে সুবিধা আমরা পাইনি। গ্রামে প্রায় অর্ধেক মানুষের বাড়িতেই সে সময় শৌচাগারও ছিল না। তাই সেই সব বাড়ির লোকেরা গ্রামের মধ্যে থাকা খাঁড়ির আশেপাশে শৌচকর্ম করত। আমাদের বাড়িতেও শৌচাগার না থাকায় আমরাও তাদের মতো খাঁড়ির দিকে যেতাম। ঘুরতে এসে একদিন জ্যোৎস্না রাতে ভাই স্বপনের শৌচকর্মের প্রয়োজন হলে সে আমাকে সে কথা বলে। তখন আমি আর স্বপন খাঁড়ির ধারে যাই। এই খাঁড়িটি সরাইহাট হয়ে বরণবিল হয়ে বালিয়াখাড়িতে এসে মেশে। আমাদের গ্রামে আমরা এই খাঁড়িটিকে বরণবিল বলেই চিনি। খাসপাড়া ও মধ্যপাড়ার মধ্যে এই খাঁড়িটি আমাদের বাড়ির পূর্ব দিকে ছিল। দুজনে খাঁড়ির ধারে গিয়ে শৌচকর্ম করার পরে জল খরচ করার জন্য খালের মধ্যে নামি। কিন্তু যেই ধার দিয়েই নামতে যাচ্ছিলাম সেদিকেই কাদা পাচ্ছিলাম। প্রায় ৩-৪ বার কাদার মধ্যেই পা পড়ে আমাদের। তখন আমি স্বপনকে বলি, এখানে আর নামবো না, চল বাড়ির পাশের ডোবাটার ধারে যাই। এরপরে খাল থেকে উঠে বাড়ির দিকে দুজনে রওনা হই। আমি সামনে আর স্বপন আমার পেছনে পেছনে হাঁটছিল। দুজনেই কথা বলতে বলতে বাড়ির দিকে আসছিলাম। হঠাৎ স্বপন আমাকে বলে, সুবোধ রে, দেখ তো কে যেন আমার হাত ধরে টান দিল। পেছনে ঘুরে কাউকেই দেখতে পাইনি আমি। আমি স্বপনকে বলি, কই রে, কিছুই তো দেখি না। আবার হাঁটতে থাকি আমরা। কিছু সময় যেতেই আবার স্বপন বলে, সুবোধ, আমাকে আবার কেউ যেন টেনে ধরছে রে। স্বপন আমার থেকে ২-৩ হাত পেছনেই হাঁটছিল। আবার পেছনে ঘুরে কাউকে না দেখতে পেয়ে ওকে আমি বলি, তুই কি মজা করিস নাকি, না ভয় দেখাতে চাস আমাকে? চল তাড়াতাড়ি।
এরপর মিনিট খানেক পর আবার স্বপন আর্তনাদ করে আমাকে ডাক দেয়, দাদা রে, আমাকে ধর, দেখ আমাকে টেনে নিয়ে যাচ্ছে কোন দিকে কে যেন। পিছনে ফিরতেই যা দেখি, গায়ের রক্ত হিম হয়ে যায় আমার। জ্যোৎস্নার আলোয় ছায়ামূর্তির মতো ধোঁয়াটে একটা অবয়ব স্বপনকে হাত ধরে সেই বিলের মধ্যে নিয়ে যাচ্ছে। আমি দৌড়ে স্বপনের দিকে যাই। ততক্ষণে স্বপনের মাথা খালের মধ্যে থাকা কাদার মধ্যে সেই ধোঁয়ার মতো জিনিসটা ঢুকিয়ে দিয়েছে, আর স্বপনের পা উপরের দিকে। আমি দৌড়ে স্বপনের পেটের কাছে চেপে ধরি, ওরকম অবস্থাতেই টেনে ওপরের দিকে ওঠাতে নিলেও আরও শক্তিশালী কোনো কেউ যেন আরও স্বপনের মাথা মাটিতে খুঁড়ে ধরে। আমি কোনোভাবেই স্বপনকে ধরে তুলতে পারছিলাম না। স্বপন গোঙাতে শুরু করলে আমি চিৎকার করি, বাঁচাও বাঁচাও। আমার গলার আওয়াজ পেয়ে পাড়ার পাশের বাড়ির লোকেরা লাইট নিয়ে দৌড়ে আসে। সবাই আমাদের দুজনকে, অর্থাৎ স্বপন আর আমাকে ওই অবস্থায় দেখে সবাই তাড়াতাড়ি খালের মধ্যে নেমে স্বপনকে টেনে তোলে। ধরাধরি করে পাড়ার মধ্যে নিয়ে যাওয়া হয় স্বপনকে। আমি ততক্ষণে ভয়ে কাঁপছিলাম। স্বপনকে সবাই জল দিয়ে মাথার কাদামাটি ধুইয়ে দেয়। প্রায় ঘণ্টাখানেকের কিছু বেশি সময় ধরে স্বপনের কোনো জ্ঞান ছিল না। যখন স্বপনের জ্ঞান আসে, স্বাভাবিক অবস্থায় আসে, তখন আমি আর সে সেখানে উপস্থিত সকলকে ঘটনাটা খুলে বলি। বেশ কিছুদিন কেউ আর রাত্রি হলে বাইরে বেরোতো না। তবে বেশিরভাগ লোক কৃষিজীবী, জমিতে জল চালানোর দরকার পড়ত, তাই জমিতে জল দেওয়ার জন্য মোটর চালাতে যেতে হতো অনেককে। আমাদের সেই ঘটনার বেশ কিছু পরে গ্রামেরই একজন প্রতিবেশী রাধানাথ মণ্ডল রাতে খাওয়া দাওয়ার পর ধানের জমিতে জল চালানোর জন্য যায়। সে সময় জমিতে আরও দু একজন জমির নালা কাটার কাজ করছিল। বাড়ি থেকে বেরোনোর সময় ঘড়ি না দেখেই বেরিয়েছিল রাধানাথ। জল দেওয়া শেষ হলে রাধানাথ বাড়ি আসতে নেয়। সে বুঝতেও পারছিল না যে তখন মধ্যরাত নাকি শেষ রাত। জমিতে যেতে হলে বরণবিলের মধ্যে ভাঙার পাড় বলে একটা জায়গা ছিল, যেখানে খালের এপার ওপার হতে ওই ভাঙা রাস্তার ওপর দিয়ে যেতে হতো, যার দুই পাশে জল থাকার জন্য কাদা হয়ে থাকতো সবসময়। রাধানাথ খেয়াল করে একজন লোক সেই খালের রাস্তাটা ধরে তার বাড়ির পাড়ের দিকে যাচ্ছে। রাধানাথ তার দেখা দেখি সেই রাস্তা ধরে বাড়ি যেতে নেয়। হঠাৎ বাউকুড়ানি তার মাথার ওপর দিয়ে যায়। বাউকুড়ানি হলো আমাদের গ্রামের ভাষায় এক রকমের হাওয়ার ঘূর্ণি। খুব কম জায়গা নিয়ে হলেও এটার শক্তি অনেক বেশি হতো। খালের রাস্তায় নামতেই রাধানাথ দেখে তার পেছনে হঠাৎ আগে দেখা মানুষটি। সামনে তাকাতেই হঠাৎ কেউ যেন তাকে পাশের কাদায় ঠেলে ফেলে দেয়। কাদায় পড়ার পর চাইলেও আর উঠতে পারছিল না রাধানাথ। পেছনে থাকা লোকটিকেও আর সে তখন আর দেখতে পায় না। সে সময় পাড়ার দুজন লোক বাথরুম করার জন্য বাইরে বেরোলে রাধানাথের চিৎকার শুনে তারা দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। পরদিন সকালে তার মুখে গতরাতের ঘটনার কথা জানা যায়। শুধু এই দুইটি ঘটনা না, গ্রামের আরও অনেকের সাথে কিছু কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে। স্বপনের সাথে ঘটা ঘটনারও বছর ২-৩ আগে গ্রামের আরেকজন বাসিন্দা প্রফুল্ল ভৌমিকের মেয়ে আরতির সাথেও এরকম একটা ঘটনা ঘটে। যখন
খাসপাড়া থেকে কালাইডাঙ্গাতে আসছিল সে। হঠাৎ কোনো কিছুতে যেন তার চুলের ফিতে টেনে ধরে ফাঁকা জায়গাতে। রীতিমতো ভয় পাওয়ার কারণে কিছুদিন পর মেয়েটি অজানা একটা জ্বরে মারা যায়। এরকম ভূতের তাণ্ডব থেকে রক্ষা পাওয়ার জন্য গ্রামের লোকসহ আশেপাশের লোকও এই ভূত বরণরাজের পূজা দেওয়া শুরু করে। তারপর থেকে এরকম সব অস্বাভাবিক ঘটনা ঘটা বন্ধ হয়। আমার জানা ঘটনাগুলি তোমাদের চ্যানেলে লিখে পাঠালাম। যদি ঘটনাগুলি ভালো লাগে তোমাদের চ্যানেলে পড়ে শুনিও। টিম ভূত ভীষণের জন্য আমার তরফ থেকে শুভকামনা রইল। আরও বড় হয়ে উঠুক ভূত ভীষণ পরিবার। আজকের মতো এটুকুই। বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা, যেটা সুবোধবাবু আমাদের লিখে পাঠিয়েছেন। সুবোধবাবু আমাদের ঘটনাস্থলে যাওয়ার জন্য অনুরোধ করায় আমরা ঘটনাস্থলে গেছিলাম। সেখানকার ভিডিও তোমরা এর পরেই দেখতে পাবে। ঘটনাস্থলে যাওয়ার পরে সেখানে উপস্থিত আরও কয়েকজনের মুখে কিছু ঘটনা শুনি, যেগুলি এই ঘটনার মধ্যে উল্লেখ করা নেই। তো সেগুলো আমরা ভিডিওর মধ্যেই দিয়ে দিয়েছি, তোমরা শুনে নিও। আমরা ২ দিন ঘটনাস্থলে গেছিলাম। ১ম দিন ঘটনাস্থলে যাওয়ার সময়টা একটু দেরি হয়ে যাওয়ায় আমরা পরে আবার একদিন গেছিলাম। তো সেখানকার যে পূজারী বর্তমান, মানে যিনি এখন পূজা করেন, ওনার মুখ থেকেও আমরা কিছু ঘটনা শুনি এবং তার ভাই সেখানে উপস্থিত ছিল। আমরা পরে পরিচয় পাই। ওনার বাড়িতে গেছিলাম। বাড়িতে গিয়ে আমরা আরও ঘটনা শুনতে পারি। ওনার বাবা আগে পূজা দিয়ে আসছিলেন। ওনার বাবা মারা যাওয়ার পরে মানে সেখানকার সেই পূজাটা, মানে বরণরাজের পূজাটা ওনারা দিয়ে আসেন। আশেপাশের গ্রামের অনেক লোকের সঙ্গেও যেহেতু ঘটনাটা ঘটেছিল, তাই তারা আমাদেরকে বলে যে আশেপাশের লোকের কাছ থেকেও, মানে গ্রামের আরও লোকের কাছ থেকে চাঁদা তুলে তারা পূজাটা করে আসে। যেহেতু অনেক বড় পূজা হয়, আমরা ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে পূজাটা কবে হয়? তো ওনারা জিজ্ঞাসা করার পরে আমাদেরকে বলেন যে চৈত্র মাসে, মানে প্রত্যেক বছরে চৈত্র মাসের ১ম যে মঙ্গলবারটা পড়ে সেই মঙ্গলবারেই পূজাটা হয়। সেটা ১, ২, ৩ যেকোনো তারিখেই হতে পারে। আমরা কথা দিয়েছি সেই পূজার দিন আমরা আবার যাব। তো যখন আমরা যাব সেই ভিডিওটা অবশ্যই তোমাদেরকে দেখাবো কিভাবে পূজা হয়। আমরা কোনোদিনও যাইনি যদিও। এই ঘটনাটা শোনার পরে আমরা সেখানে গেছিলাম। দেখব সেখানে কিভাবে পূজা হয়। ওখানে যাওয়ার পরে যেটা ওনারা বললেন যে আমরা যেরকম ঠাকুরের পূজা দিলে কি করি? মিষ্টি, ফল, বাতাসা, খিচুড়ি-টিচুড়ি এগুলো যেরকম প্রসাদ দিই, কিন্তু সেখানে কিন্তু একটু অন্য রকমের। ওখানে নাকি মাছ পুড়িয়ে সেখানে প্রসাদ হিসাবে দেওয়া হয়। মানে জিওল মাছ, ছাঁটি মাছ, এই মাছগুলো পোড়া দিয়ে ওখানে দিতে হয়। তবেই নাকি বলে সেখানে পূজা হয়। না হলে বলে আবার সেই ঠিকমতো পূজা না হলে আবার নাকি সেই তাণ্ডব শুরু হয়ে যায়। তো যাই হোক, যিনি এখন বর্তমান পূজারী, ওনার কিছু দাঁত না থাকার জন্য কথা স্পষ্টভাবে বোঝা যায়নি। যার জন্য আমরা ভিডিওতে মানে নিচে আমরা দিয়ে দিয়েছি উনি কি লিখে, মানে বলেছেন সেটা আমরা লিখে দিয়েছি। তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর ভিডিওটি আমরা দিচ্ছি সেখানকার সেদিনের ঘটনার। ২ দিনই গেছিলাম। একটা অবিশ্বাস্য ঘটনা, যেটা আমরা রেকর্ড করেছিলাম ভিডিওটা একজনের, কিন্তু সেই ভিডিওটা কিন্তু আমাদের এখানে বর্তমানে যখন আমরা আপলোড করতে যাই তখন কিন্তু সেই ভিডিওটা পাওয়া যায় না। মানে এটা একটা অবিশ্বাস্য ব্যাপারের মতো হয়ে গেছে আরকি। জানি না কিভাবে কি হলো? সেটা রেকর্ড করা হয়েছিল, কিন্তু কেন ডিলিট হয়ে গেল বা কিভাবে কি হলো? কারণ ডিলিট হলেও ফোনে তো আজকালকার দিনে মনে করে পাওয়াই যায় সেগুলো, আবার ট্র্যাশে গিয়ে। কিন্তু সেখানেও কিন্তু কোনো রকম এরকম জিনিস পাওয়া যায়নি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো সেখানকার, যেখানে এই ঘটনাটা ঘটেছিল। আর বন্ধুরা, তোমাদের
যারা যারা তোমরা ঘটনাগুলি শুনছো, তোমাদের যদি কারো এরকম কোনো ঘটনা জানা থাকে বা তোমাদের সঙ্গে ঘটে থাকে বা তোমাদেরকে কেউ গল্প করেছে সেটা তোমরা শুনেছো, সেই টাইপের ঘটনাগুলো যেগুলো সত্যি ঘটনা, সেগুলো তোমরা আমাদেরকে কিন্তু আমাদের চ্যানেলে লিখে পাঠাতে পারো। তোমাদের সেই ঘটনাগুলো আমরা আমাদের চ্যানেলে অবশ্যই পড়ে শোনাবো। আর তোমাদের জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে স্পেশাল গিফট পাঠানো হবে। তো তোমরা সেই ঘটনাগুলো আমাদের লিখে পাঠাতে ভুলে যেও না। আমাদের সেইসব ঘটনাগুলো লিখে পাঠানোর জন্য আমাদের চ্যানেলের ইমেল আইডি হলো bhutbhishonstory@gmail.com। এছাড়া তোমরা যদি মেইল না করতে পারো, যদি তোমরা আমাদের ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে চাও আমাদের সঙ্গে, তোমরা ভিডিওতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, আমরা তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব। তো যাই হোক, যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে দিও কেমন লাগলো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো, আমরা গেছিলাম সেই জায়গায়, কেমন লাগলো জানিও। বন্ধুরা, তোমরা আজকের স্পেশাল এপিসোডে যেটা ঘটনা তোমরা শুনছো বা শুনলে, সেটার আজকে যেখানে ঘটনাটা ঘটেছিল সেখানেই আমরা যাচ্ছি। তো তোমরা দেখো ঘটনাটা, মানে যেখানে কোথায় ঘটেছিল সেটা তোমরা দেখো। তোমরা চারদিকে দেখতে পাবে কিরকম অবস্থা। এখনই রাস্তার অবস্থা এখনো এরকম আছে, কিন্তু তখনকার দিনে তাহলে কেমন ছিল, আজকে 2024-এ এসে কি অবস্থা রাস্তার। এই সেই জায়গা, দেখো রাস্তাগুলো কিরকম, দেখেই বুঝতে পারছো কিরকম ভয়ানক রাস্তা। খুব একটা লোকজন কিন্তু এই জায়গা থেকে আসে না। যে দূর দিকে শুধু জমি দেখতে পাবে, খালি চাষের জমি। একটা গাছ দেখো, মাঝে মাঝে দু একটা বাড়ি আছে। দেখছো সব কেমন রাস্তা, কিছু দেখা যায় না, শুধু সামনে রাস্তাটুকুই চলতে হবে। আর তার মধ্যে এখন আবার আজকে বৃষ্টি হয়েছে একটু, যার জন্য রাস্তাঘাট আর একটু বেশি দুর্গম। দেখো মাঝে মাঝে শুধু জমি আর কিছু, চারিদিকে কিচ্ছু নেই। আর কি পরিবেশ, ঘন জঙ্গল, কিচ্ছু ভিতর দিয়ে দেখার উপায় নেই। আমরা মোটামুটি ঘটনার স্থলে চলে এসেছি। কোন জায়গাটাতে ঘটেছিল? এখানেই, এইখানে পূর্ব দিকে, ওইখানে ওই নারার ধারে, ওই যে ঘন জঙ্গলের ওইখানে। মানে এই কাছে সামনে তো? হ্যাঁ, ওরা ওকে টেনে নিয়ে যাচ্ছিল, এই যে ডোবা পুকুরটা ওইখান থেকে ওই দাঁড়ার ধারে নিয়ে গেছে, অপর পুকুর টেনে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। নিয়ে যায় তারপরে ওকে উল্টো করে মাটিতে পুঁতে দিচ্ছিল কাদার মধ্যে। আচ্ছা, আর এই যে যেখানে হচ্ছে ওই ভাঙার বলতে বাঁধ যে বানা কি কি না বলা ছিল, এটা ছিল না। আচ্ছা, এই রাস্তাটাও ছিল না, এখানটা পুরো ভাঙা ছিল। ওখান থেকে নিচে নামতে হতো, ওই গাছটার ওখান থেকে নিচে নামে এই দিক দিয়ে ওইখানে উঠে যেতে হতো। টোটালটাই ছিল নিচ দিয়ে যেতে হতো। হ্যাঁ, ওইখানে ওই যে গাছটার ওখান থেকে টোটাল নিচে নেমে যেতে হতো। এই রাস্তা ছিল না, এই কালভার্ট ছিল না তখন, যখন সে সময়ের ঘটনা। সেই জন্য এখানে রাস্তাঘাট ছিল না তখনকার দিনের অবস্থা। এটা এখনো দেখলে বোঝা যাবে যে কি অবস্থা। আর এই যে নালাটা, এই নালাটা ওই যে দেখা যাচ্ছে যে গাছ, ওখানে যাইয়া বালিয়াখারির সঙ্গে মিশে গেছে, ওইটাই শেষ প্রান্ত। এই যে বাঁশের গাছটা দেখা যায়, ওই যে গাছগুলা, এই যে এখান থেকে দেখা যাবে,
এই যে নালাটা যাচ্ছে, এই নালাটা যাইয়া ওইখানে মিশছে, এই মোটামুটি 150 মিটার দূরে হবে এখান থেকে, ওইখানে যে বালিয়াখালীর সঙ্গে মিশে গেছে। আর এই নালাটা আসছে হলো সরাইহাটের ওখানে সরাইবিল, সরাইবিল পার হয়ে আসছে বরণবিল, বরণবিল থেকে নালাটা নেমে এইখানে চলে আসছে, এখানে আঁকা বাঁকা হয়ে ঘুরে 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 এখানে এসে এইখানে নদীর সঙ্গে মিশছে। এই যে দেখা যাচ্ছে, এই যে স্রোত আসছে, এই জলটা একদম সেই সরাইহাটের ওপার থেকেও জল আসে, মেইন রোডের ওপার থেকেও চলে আসছে। এই যে হালকা হালকা স্রোত দেখা যাচ্ছে, এখান দিয়েই মূলত চলে আসে। আর ঘটনাটা ঘটেছিল ওই যে দেখা যাচ্ছে জলটা ওইখান থেকে ওকে টেনে নিয়ে ওইখানে, ওই যে দাঁড়ারিটা, ওইখানে ওর সঙ্গে ওই ঘটনাটা ঘটে। এখানে তো এটা কি নামে দেয়, বরণরাজ। এখানে যে দাঁড়ার পূজাটা দেয়, এখানে বরণরাজের নামে দাঁড়ার পূজাটা হয়। এই যে ওই যে এখানটা জায়গা আছে, এটা সুইচ গেটও দেখা যাচ্ছে। হ্যাঁ এই সুইচ গেটটা অনেক পরে হয়েছে এই ঘটনার, সেই সময় যখন এত কিছু ঘটে সেই সময় এই সুইচ গেটে কিচ্ছু ছিল না, এখান থেকে টোটাল ভাঙ্গা ছিল, এই ভাঙ্গা দেওয়ার নিচে নেমে ওপারে যা উঠতে হতো। আচ্ছা আচ্ছা, এই জায়গাতেই পুজো হয় নাকি? হ্যাঁ এটা এই জায়গাতেই পুজো হতো, পুজোটা এখানেই করে, এখনো পুজো করে, এই যে চিহ্ন আছেই, এই জায়গাটাইতে পুজো হয় তাই না, এই জায়গাটাতে পুজো হয়। ওই যে অশ্বত গাছটা পুঁতে দিছে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি খাসপাড়া এবং এই কালাইডাঙ্গা, এই দুটোর মধ্যে শান্তিপুর ধরে এই যে নালা। আর একটা যে ঘটনাটা মানে জানলাম আমরা, যে প্রফুল্ল ভৌমিকের মেয়ের ঘটনাটা, তো সেটা কোন জায়গায় ঘটেছিল? এই তো এইখানটাই, এইখান থেকে নেমে ওই পারে যাচ্ছিল, ওই ওপারে ওঠার আগেই এই জাস্ট তো এইখানটাই নিচে, তখন এটা এই জায়গাটা তো এরকম ছিল না, অনেক নিচু ছিল। এই যে পরিতোষের বাবা প্রফুল্লর মেয়ে আরতি বোধহয় নাম ছিল, আরতি, ওর সঙ্গে হয়েছিল, সেটা হলো এই নিচে, এখান থেকেই ওরা ওই চুলের ফিতাটা টেনে ধরছিল এখানে নিচে উপরে ওঠার সময়। রাধানাথের সঙ্গেও একটা হয়েছিল, মনোহর ঠাকুরের সাথে হয়েছিল। হ্যাঁ মনোহর ঠাকুরের ঘটনাটা কেমন? ওই যে বাসের যখন ব্রিজ আছিল, হ্যাঁ। যখন আপনার বাসের ব্রিজ আছিল, হুম, বাসের ব্রিজের ভিতরে আটকাই যাচ্ছিল, ব্রিজের ভিতরে আটকাই ধরছিল বাসের ব্রিজের ভিতরে, ব্রিজ থেকে রাত্রি আমরা এই শব্দ শুনে যাই ওখানে উঠাই নিয়ে যাই, তো এখানে মানসিক করার পর তাই ভোগ টোক দেয়, তার বর্তমানে ভালো যেতে পারে তাই না, গাড়ি চালা বর্তমানে প্রত্যেক বছর পূজাতেও আসে, সবাই আসে বাড়ি। আরো যে ঘটনাগুলো আছে আমরা একদিন আসলে পরে হয়তো শুনতে পাবো নাকি? একবার সিরিয়াল ভাবে শুনতে পাবেন, সিরিয়াল ভাবে, তাহলে একদিন আসতে হবে, এসে শুনতে হবে আবার। ওই যে তাহলে দাদা পূজা দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সোমবার দিন আসবো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজকে উঠি তাহলে। হ্যাঁ আজকে বাড়ি দেখে গেলেন। না না না, আপনার নাম শোনা হলো না, ওনার ব্যাপারে আপনার নাম? আমাদের আজকে যে ঘটনাটি আমরা দিতে এসেছিলাম তার সঙ্গে সঙ্গে আরো কিছু ঘটনা আমরা ওনার মুখ থেকে শুনলাম, যেটা ভিডিও করা হয়নি, তো সেটা আমরা ওনার মুখ থেকে এখন আর কি ডাইরেক্ট শুনে নেব কি হয়েছিল। ঠিক আছে, আরো কোনো অন্যান্য ঘটনা উনি বললেন। এখানে প্রথম আগে একটা মোষ জল খেতে নামছে, সেই মোষ দেখতে দেখতে আস্তে ডুবে গেল, মোষ জল খেতে খেতে ডুবে গেল, ডুবে গেল, ওঠাতেই পারেনি। এখানে এত খাল ছিল, কেউ জানতো না ওর না। মালিকরা? না খাল খুব বেশি ছিল খারাপ না, খোল তবে- বেঁচে ছিল না, এতটা জল ছিল আর কাদায় ডুবে গেল, আচ্ছা, উঠিতেই পারল না। হুম। কত কলা গাছটা দিল, মোষ উঠে গেল, ডুবে গেল, তারপরে ঘটনা কি ছিল? ওটা তো মরে গেল, হ্যাঁ। ওটা মারতাল হয়ে গেছে। হ্যাঁ। তারপর আবার ওই যে সমুদ্র বাবা, হ্যাঁ। সমুদ্র বাবা এখানে পড়েই সমুদ্র ওদের বাবার নাম মথুরানাথ রায় না?
ও নিয়েও আবার এই মরছে। মানে কি হয়েছিল? প্যারালাইসিস মতো হয়েছিল, পড়ে গেছিল, আর উঠতে পারেনি এখানে এখানে। পরবর্তীতে মারা জল যায়। হাঁটুর কম। হাঁটুর কম জলের মধ্যে পড়ে ওরকম হ্যাঁ, হয়ে গেল। আবার ওইবার রবি এমনি শীত জায়গাটা শুকায় না? শুকিয়ে যায়। শুকায় যায়। তো শুকালে পরে বোঝা যায় না যে কতখানি গর্ত আছে না আছে? কিচ্ছু নাই গর্তে। কিচ্ছু করতে তো কিচ্ছু আর নেই। সাইকেল চালিয়ে উপর এই দিয়ে যে যাই। রবি রায়, হ্যাঁ। ওই পাড়া হরিবাস রায় যাবেন নিচে নাতনি ঘাড়ে করে, হ্যাঁ। জ্বর এতটা না, আচ্ছা। একটু ডোয়ায় ধরলো তো, আর টেনে করে আমার টাইম নেই কিছু, হুম। নাতনি আমার ঘাড়ে, আবার পিছনে সাইকেল আমার সাইকেল ধরতো, কয় তোমার আগে ধরতো, তার সাইকেল ধরে হুম। সাইকেল ধরে তারপর ধরলো, ধরে নিচে নেছিল জলে, হুম। বেশি জলে, হুম। তখন অল্প থেকে বেঁচে গেল। আচ্ছা। মোটামুটি আপনার যে ইয়েগুলো আছে সেটা আমি আর কি একটু লিখে নিয়ে সেটাকে ভালোভাবে একটু বলে দেবো। জানি না কতটা মাইকের আওয়াজে কতটা ভালো মতো স্পষ্ট বোঝা যাচ্ছে বা যাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে। আরো কোনো ঘটনা যদি জানা থাকে? ঘটনা তো মেলায়, ও তো মনে থাকে না তো, আচ্ছা। অনেক তা ঘটনা কিছু মনে পড়ছে না এখন সেরকম? এখন যে মনে হয় না। হ্যাঁ, অনেকেই বিশ্বাস করে না, কারণ দেখলে এইসব ঘটনা হলো কি হয়তো যে হে ভূত বলে কিছু আছে। এখনকার দিনে ভাবে এগুলো। সবাই অনেকে ভাবে। এবার যারা দেখেনি তারা তো কিন্তু বিশ্বাস এরা করবে তো না। অনেকেই এবার যারা দেখেছে তারা কিন্তু বিশ্বাস করবে এই জিনিসগুলো। বিশ্বাস আমার এই এলাকার যতগুলো লোক আছে, হ্যাঁ। সবগুলো বিশ্বাস করে। বিশ্বাস কেবল হলদার, হ্যাঁ। তিনটা মাছ নিয়ে যাবে দুপুরবেলায়, হ্যাঁ। ওকে নৌকা থেকে ফেলে দিয়ে আবার নৌকা থেকে পড়ে গেল? আর কেউ ছিল না নৌকায় সঙ্গে করে? না, নৌকায় চেপে গেছে, বাস হয়ে গেছে, ওর কাম শেষ। আচ্ছা, আচ্ছা। যেটা মানে এখানে আঘাত হয়েছে, হ্যাঁ। সে বছর এই পূজা দেওয়ার পর থেকে কোনো সমস্যা নেই, এখানে বীজ থেকে সাইকেল দিয়ে পড়ে গেল এই উত্তর আচ্ছা, আগের ওর কিছু মানে হয়নি। যেদিন এসেছিলাম একদিন, ওদিন শুনলাম যে এখানে পূজা টাইমে পূজা দেওয়ার সময় অন্যান্য যেরকম আমরা ঠাকুর দেবতার পূজা দিলে পরে যেরকম দিই আর কি ফল টল যা কিছু। ফল টল। তো এখানে কি টাইপের কি জিনিস দিয়ে পূজা সবাই হয়? লাগে, ওগুলা আইটেম অনেক, হ্যাঁ, যদি সেগুলো বলেন। পিঠা লাগে, ষাটি মাছ পোড়া লাগে, জিয়াল মাছ পোড়া লাগে, হ্যাঁ। এগুলো লাগে এখানে, মানে মাছ পুড়িয়ে দিতে হয়? পুরো দিতে হবে এখানে লাগে। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। ওর এগুলো না হলেও সন্তুষ্ট নেই। তার মানে ও যদি ওরকম না ঠিকমতো দেওয়া হয়, কি করে বুঝলেন যে আপনারা যে এই জিনিসগুলো দিতে হবে? হ্যাঁ, ওই বাবা দেখা দিয়ে গেছে, মানে যে আপনার বাবা বলেছে, যখন পূজা দিত তখন ওনার সঙ্গে ওগুলোই এগুলো হতো। দেখে আপনারা শিখে গেছেন? না শিখাই দিয়েছে, আচ্ছা। শিখার ব্যাপার আছে, আচ্ছা। শিখাই কারণ দিয়েছে। ওনাকে আরো বেশি করতো, ঝামেলা করতো ঠিক মতো পূজা না হলে। আসলে ঘটনাটা তো অনেকদিন আগেকার শুনলাম, সেটা শুনলামই। বহুদিন পর চলছে এইভাবে, পূজা দিলে মানে ওরা যদি আবার একটু ভুল হয়ে যায় হুম। মারি দেবো। এই ভূতটার নাম কি? ভূতটার নাম হলো চোখ নাই, চোখ নেই তো, নিষ্কান্দা। চোখ চোখ নাই, নাই। বুকে চোখ। বুকে চোখ। আচ্ছা, আচ্ছা। মানে আমাদের বাড়ির ওখানে, আমাদের যেখানে বাড়ি সেখানকার একটা এরকম কিন্তু মূর্তির পূজা হয়। মানে মূর্তি করে পূজা হয়। হ্যাঁ। আর বরণরাজকে এটাকেই বলে। হ্যাঁ। বরণরাজ বলে যে মানুষ, বরণরাজ হুম। এটাই এখানকার এই পূজার এই ভূতটাকে বরণরাজ বলে। হ্যাঁ। ও, মানে এনার আরেক নাম হচ্ছে বরণরাজ, তাই তো? হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এই বরণরাজ নামটা শুনে আমরা এই যে ঘটনাটা যে আমরা আপলোড করেছি সেটা হ্যাঁ। নামই দিয়েছি আর কি, বরণরাজের কি তাণ্ডব ছিল না? এরকমই সম্ভবত কিছু দিয়েছি, বরণরাজের তাণ্ডব। এই সব থাকা যাচ্ছে। ঠিক আছে, কষ্ট হয়। তাহলে হুম। আজকের মতো আমরা আসি, এখানেই থাকলো। আবার আসবো। হুম। চৈত্র মাসের প্রথম মঙ্গলবারে পূজা হয় তো? প্রথম আমরা আসবো, অবশ্যই যে আসবো। মঙ্গলবারই পরে প্রথম, আচ্ছা। 1 তারিখ হতে পারে, 2 তারিখ হতে পারে, 3 তারিখ হতে পারে।